আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। আমরা বাংলা ব্যাকরণ পড়ছি। ইতিমধ্যে আমরা বাংলা ব্যাকরণের ভাষা সম্পর্কিত কয়েকটি ক্লাস করেছি। আমরা বাংলা ভাষা ও ব্যাকরণ, বাংলা ব্যাকরণের সমাস এর ওপর কয়েকটি ক্লাস সম্পূর্ণ করে সমাস শেষ করেছি। এর আগে আমরা ধ্বনিতত্ত্ব পড়েছি। আজকে আমরা ভাষা নিয়ে আলোচনা করব। পাঠ শিরোনামটি তোমাদের নোটবুকে লিখে নাও। ভাষা। আসলে ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা আমাদের মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম। এই যে ধরো আমি বলছি, তোমরা আমার কথা শুনছো। এই যে আমার কথা শুনে বুঝতে পারতেছো, আবার তোমরা যদি আমাকে বলো অথবা কমেন্ট বক্সে লেখো, সেই লেখা দেখে আমি বুঝবো। হয় তুমি মুখে বলে আমাকে জানাবে সামনাসামনি বা ফোনে, অথবা লিখে, যেমন ধরো তোমরা এখন কমেন্ট বক্সে লিখতে পারো। সেই লেখাটা সাথে সাথেই আমি দেখে আবার অ্যান্সার করতে পারি। তোমরা যদি এখন প্রশ্ন করো আমাকে কমেন্ট বক্সে, এখনই তোমরা উত্তর পেয়ে যাবে। হয়তো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো লাইভ ক্লাসের এটি একটি সুবিধা যে তুমি চাইলে এখনই প্রশ্ন করতে পারো এবং সেই প্রশ্নের উত্তর তুমি এখনই পেয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি সেই প্রশ্নের উত্তর করতে পারি। আর যদি আমাকে পরে প্রশ্নের উত্তর করতে আমার জানা না থাকে, সেই ক্ষেত্রে হয়তো আমাকে দেখে পরে উত্তর করতে হবে। কিন্তু তুমি এখনই প্রশ্ন করে এখনই উত্তর পেতে পারো। তো এখন আমরা এই যে মনের ভাব প্রকাশ করছি, এই মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম হলো ভাষা। তো আমরা আবার ভাষা সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে। তো যখন আমরা ভাষা ধ্বনির সাহায্যে সৃষ্টি করি, তখন এই ধ্বনিগুলোকে হতে হয় বোধগম্য। অর্থাৎ আমি যদি বলি সেটা তোমাদেরকে বুঝতে হবে, তোমরা যদি বলো আমাকে বুঝতে হবে। অথবা ভাষাভাষী অঞ্চলের লোকজন অথবা অন্য অঞ্চলের লোকজন, অর্থাৎ যে বলবে তার কথাগুলো যাতে অন্যে বোঝে, এজন্যই বলা হয়েছে বোধগম্য ধ্বনির সৃষ্টি। ধ্বনি সমষ্টি হলো ভাষা। যে ধ্বনিগুলো অপর যাদের উদ্দেশ্যে বলা হয় তারা বুঝবে। হ্যাঁ, তো এজন্য আমাদের বাংলা ভাষায় আমরা ভাষা সৃষ্টি করি তাহলে কিছু ধ্বনির সাহায্যে। ভাষা সৃষ্টি করি ধ্বনির সাহায্যে। তো এখন এই ধ্বনি আমরা উচ্চারণ করি আবার বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি উচ্চারণ করি বাকযন্ত্রের সাহায্যে। এই ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, সৃষ্টি হয় শব্দ, শব্দ থেকে বাক্য। এভাবেই আমরা ভাব প্রকাশ করি। তো আমরা আমাদের যে বই রয়েছে, পাঠ্যপুস্তকে দেখো একটা সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। আমার লেখা কি তোমরা দেখতে পাচ্ছ? লাইভ ক্লাসের পদ্ধতি হলো, তোমাদের যারা আমার ক্লাস দেখছো তারা যদি কোনো সমস্যা ফিল করো, তাহলে সাথে সাথেই সেটা কমেন্ট বক্সে লিখতে হয়। একজন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা আশা করি ভালো আছো সবাই। তো আমরা এই মুহূর্তে যেই পড়াটা পড়তেছি, আমরা যে বিষয়টা একটু আলোচনা করতেছি সেটা একটু লক্ষ্য করি। এখানে মানুষের কণ্ঠ নিঃসৃত, হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়েছে
যে পশু পাখির যে আওয়াজ করে এটা ভাষা, তবে এটা ওদের কাছে এটা ব্যাকরণ স্বীকৃত বা মানুষ সমাজে প্রচলিত ভাষা নয়। যেমন আমরা জানি টিয়া পাখি দু একটা কথা বলতে পারে, হ্যাঁ, বা আমরা অন্যান্য প্রাণী কোকিল গান গায়, গরু তার বাচ্চাকে ডাকে, তাদের অনুভূতি প্রকাশ করে, অন্যান্য পশু পাখি অনেক সময় অনেক আওয়াজ করে, শব্দ করে তাদের ভাব প্রকাশ করে। এটা আবার অন্য জন্তুরা বুঝে থাকে হয়তো। তো এই যে পশু পাখির ডাক, এটা কিন্তু ব্যাকরণ স্বীকৃত ভাষা নয়। আবার আমরা অঙ্গভঙ্গির মাধ্যমেও ভাব প্রকাশ করি। এই অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা যে ভাব প্রকাশ করি, এই ভাব কিন্তু ব্যাকরণ স্বীকৃত ভাষা নয়। আজকের আমরা যে সুন্দর সাবলীল ভাষা বলছি, যার একটি ব্যাকরণিক ভিত্তি রয়েছে, একটা সময় মানুষ এরকম সাবলীল ব্যাকরণ ভিত্তিকময় ভাষা মানুষ ব্যবহার করতো না। তখন কিছু ছবি এঁকে তারা এই ছবির মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করত। আমরা এগুলো পূর্বের শ্রেণীতে পড়েছি, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমরা পড়েছি। তো আমরা এখানে বলছি মানুষের কণ্ঠ নিঃসৃত একটা অংশ আর বাক সংকেত, হ্যাঁ, এটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। ভাষা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, তবে এটাকে অবশ্যই বোধগম্য হতে হবে। হ্যাঁ, আবার সংগঠন, এই সংগঠন তিনটি বিষয় আমরা এখানে পেয়েছি। সংগঠন হতে হলে তার কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন থাকতে হয়। আমরা যদি ভাষা ইতোমধ্যে তো আমরা পড়েই এসেছি, যেমন আমরা যদি বলি যে বড়শি মাছ দিয়ে বাবা ধরেছেন, এটা কি ভাষা প্রকাশ হবে? ভাব প্রকাশ হবে না। তো এজন্যে ভাষা প্রকাশের কিছু নিয়মকানুন রয়েছে। হ্যাঁ, প্রত্যেক ভাষাতেই, বাংলা, ইংরেজি, হ্যাঁ, উর্দু, হিন্দি, আরবি, ফার্সি, প্রত্যেক ভাষারই কিছু নিয়মকানুন রয়েছে। যেমন আমরা বাংলা ভাষায় কর্তার পরে কর্ম বসাই, তারপর ক্রিয়া বসাই। আমি ভাত খাই, আমি কর্তা, ভাত কর্ম, খাই ক্রিয়া। কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু আবার একটু ব্যতিক্রম। ইংরেজিতে আমি খাই ভাত, অর্থাৎ আই ইট রাইস। তাহলে দেখো বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার একটু পার্থক্য বিদ্যমান। এভাবে প্রত্যেক ভাষারই কিছু স্বতন্ত্র নিজস্বতা রয়েছে, নিজস্ব স্টাইল বা বৈশিষ্ট্য রয়েছে। তো এখন এজন্য আমরা বলছি সংগঠন। এই যে বাক সংকেতগুলো আমরা ব্যবহার করি, এটা ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে। নির্দিষ্ট নিয়মকানুনের বাইরে গেলে সেটা বাক্য বা মনের ভাব প্রকাশ করবে না, সেটা আর ভাষার পর্যায়ে পড়বে না। তো আমরা মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। তো এখন এই ভাষা অঞ্চলভেদে পার্থক্য হতে পারে, প্রকাশের পার্থক্য ঘটতে পারে, দেশ কাল পরিবেশ অনুসারে এটার পরিবর্তন ঘটতে পারে। একই বাংলা ভাষা ঢাকা অঞ্চলের মানুষের যেভাবে এই ভাষা ব্যবহার স্টাইল, যেরকম তারা শব্দ চয়ন করে, উচ্চারণ করে, ফরিদপুরে আমাদের তার সাথে একটু ডিফারেন্স, পার্থক্য রয়েছে। আবার মাগুরা, গোপালগঞ্জ, মাদারীপুর, ভিন্ন অঞ্চলে গেলে কিন্তু সেখানে আবার পার্থক্য রয়েছে। তো এই জন্য আমরা বলতে পারি যে ভাষা যখন ব্যবহার হয়, এটা দেশ কাল পরিবেশ ভেদে ভাষার রূপের পরিবর্তন ঘটে। এবং পৃথিবীর প্রত্যেক ভাষাতেই এই পরিবর্তন রয়েছে। আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, এটার সাথে কিন্তু আবার রিটেন ফর্ম যেটা আছে, লিখিত ভাষা, এর সাথে পার্থক্য রয়েছে। হ্যাঁ, তো এই বাংলা ভাষারই আবার বিভিন্ন আঞ্চলিক রূপ রয়েছে। হ্যাঁ, তো আমরা ভাষাকে আসলে দুইভাবে প্রকাশ করি। ভাষা আমরা দুইভাবে প্রকাশ করি। একটা হলো লৈখিক ভাষা, অর্থাৎ আমরা ভাষাকে লিখে প্রকাশ করি। আরেকটা হলো মৌখিক বা কথ্য ভাষা। মৌখিক বা কথ্য ভাষা আমরা মুখে কথা বলে প্রকাশ করি। এই লৈখিক ভাষাটা আবার দুইভাবে আমরা বাংলা ভাষায় দুইটা রূপ রয়েছে। একটা হলো সাধু ভাষারীতি,
সাধু ভাষারীতি, আরেকটা হলো চলিত ভাষারীতি। চলিত ভাষারীতি, ভাষারীতি। তো এই কথ্য ভাষারও কিন্তু আবার দুটো রূপ রয়েছে, যার একটাকে আমরা চলিত ভাষার মনে করি, অর্থাৎ সর্বজন স্বীকৃত। সর্বজন, আমার লেখা কি দেখা যাচ্ছে? সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত ভাষা। আরেকটা হলো আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা। তো এই যে আঞ্চলিক ভাষা আর আরেকটা হলো চলিত ভাষা, অর্থাৎ আমরা সর্বজন স্বীকৃত ভাষা যেটা বলছি চলিত ভাষারীতি। এখন আমার লেখা দেখা যাচ্ছে? তো আমরা কিন্তু এই যে মৌখিক বা কথ্য ভাষা যেটা, এটারও চলিত ভাষারীতি আবার আঞ্চলিক ভাষারীতি, দুইটা ফরম্যাট রয়েছে। আর লৈখিক ভাষারীতিরও কিন্তু দুটো বিষয় রয়েছে, একটা হলো সাধু ভাষারীতি, আরেকটা হলো চলিত ভাষারীতি। এখন এই যে আমরা চলিত ভাষারীতি বলছি, এটা কিন্তু সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত প্রমিত ভাষা। এটাকে সর্বজন স্বীকৃত প্রমিত ভাষাও বলা হয়, প্রমিত ভাষা। তো আমাদের এই যে রূপ রয়েছে, অর্থাৎ আমরা মনের ভাব প্রকাশ করি দুইটা মাধ্যমে, একটা হলো লৈখিক লেখার মাধ্যমে, আরেকটা হলো কথা বলার মাধ্যমে। তো লেখার মাধ্যম যেটা, এই লিখিত ভাষাকে আমাদের বাংলা ভাষায় দুটো রূপ রয়েছে, একটা হলো সাধু ভাষারীতি, আরেকটা হলো চলিত ভাষারীতি। আবার কথ্য ভাষারীতিরও দুইটা, একটা হলো চলিত অর্থাৎ যেটা সর্বজন স্বীকৃত প্রমিত ভাষা, আর একটা হলো আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। যদি তোমরা এটা একটু লিখে নাও, এটা পরীক্ষায় অনেক সময় থাকে যে আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। আমরা এটা লিখে নেই, আঞ্চলিক, আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। তো এখন তো আমাদের যে বাংলা ভাষা রয়েছে, এই বাংলা ভাষায় এই সাধু এবং চলিত ভাষারীতির বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা এখন সাধু ও চলিত ভাষার কয়েকটি পার্থক্য দেখব। আমরা একটু লিখি যে সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। আরেকটা হলো, এপাশে আমরা লিখব চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। তো সাধু ভাষারীতিতে এটাকে আমরা বলতে পারি প্রাচীন। সাধু ভাষারীতিটা হলো তুলনামূলক প্রাচীন। আবার চলিত ভাষারীতিটা হলো আধুনিক, আধুনিক। আবার আমরা এটা বলতে পারি যে সাধু ভাষারীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম, সুনির্দিষ্ট নিয়ম সার্বক্ষণিক মেনে চলে, সার্বক্ষণিক মেনে চলে, অর্থাৎ এটা অপরিবর্তনীয়। আর এটাকে আমরা বলতে পারি যে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম, ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম, সুনির্দিষ্ট নিয়ম সবসময় মেনে চলে না,
সব সময় মেনে চলে না। তো এটাকে যদি আমরা বলি দুর্বোধ্য, দুর্বোধ্য, এখানে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এখন আমাদের কাছে সুবোধ্য নয়, অর্থাৎ দুর্বোধ্য। আর চলিত ভাষারীতি হলো সহজ, হ্যাঁ, সহজ সরল প্রাণবন্ত, সহজ সরল প্রাণবন্ত, সহজ সরল প্রাণবন্ত। হ্যাঁ, তো আবার এটাকে যদি আমরা লিখি যে এটায় ধ্বনির পরিবর্তন হয় না, ধ্বনির পরিবর্তন হয় না, তাহলে এখানে আমরা বলতে পারি এটা ধ্বনির পরিবর্তন হয়, এখানে ধ্বনির পরিবর্তন হয়, বা এটাকে আমরা বলতে পারি ধ্বনির পরিবর্তন কম হয়, আর এখানে প্রয়োজন অনুসারে বেশি হতে পারে। আচ্ছা, এরপরে আমরা আমাদের কি আর কেউ নতুন কমেন্টস লিখেছে কি না? না, এই মুহূর্তে আর কোনো কমেন্টস আসেনি। আরেকজন লিখেছেন, ওয়েলকাম স্যার, ধন্যবাদ। তো আমার লেখাকে আরেকটু বড় লেখা দরকার? ঠিক আছে, ধন্যবাদ। আরও যদি কেউ, আরেকজন লিখছেন কি, ওয়েলকাম স্যার। জি স্যার, ওয়েলকাম। আমাদের যারা ফরিদপুর হাই স্কুলের ছাত্র রয়েছে, অষ্টম, নবম, দশম শ্রেণীর, তাদের জন্য মূলত এই ক্লাসটার আয়োজন। অবশ্য আজকের যে বিষয়, এটা ষষ্ঠ শ্রেণী থেকে বিষয়টি একই, অর্থাৎ এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একই আলোচনার বিষয় প্রায়। তো এখানে আমি এর পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের কমেন্টসগুলো লক্ষ্য করব পাশাপাশি, যাতে তোমাদের এই ক্লাসের আলোচনাটা আরও প্রাণবন্ত হয়, এজন্য। তো এরপরে আমরা লিখতে পারি যে এটা হলো তৎসম শব্দবহুল, তৎসম শব্দবহুল। এই তৎসম শব্দবহুল কথাটার অর্থ হলো এই সাধু ভাষারীতিতে তৎসম শব্দের ব্যবহার অনেক বেশি, আর এটাকে আমরা বলতে পারি অতৎসম শব্দবহুল। হ্যাঁ, বা এটাকে আমরা তদ্ভব শব্দবহুল বলতে পারি, তদ্ভব শব্দবহুল। অর্থাৎ এখানে তদ্ভব শব্দ, আমরা এখনও তৎসম শব্দ পড়েছি কিনা, আমরা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি শব্দ এর পূর্বের শ্রেণীগুলোতেও পড়েছি, আমরা আগামী ক্লাসেও আবার পড়ব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে তৎসম হলে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন ছাড়া সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেগুলো তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ হলো যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে পরিবর্তন হয়ে প্রাকৃত রূপ গ্রহণ করেছিল এবং প্রাকৃত থেকে আবার পরিবর্তন হয়ে আরেকটা রূপ লাভ করে বাংলায় এসেছে, এটা হলো তদ্ভব শব্দ। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তন হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় এসেছে, সেগুলো হলো তদ্ভব শব্দ। যেমন চন্দ্র, এটা একটা তৎসম শব্দ, এটা সাধু ভাষায় ব্যবহার হবে। আবার তদ্ভব শব্দ চাঁদ, চন্দ্র, চন্দ্র, চাঁদ, চাঁদ, এই শব্দটা আবার আমরা চলিত ভাষারীতিতে ব্যবহার করতে পারব। আবার এখানে আমরা বলতে পারি সর্বনাম ও ক্রিয়াপদে সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ ব্যবহৃত হয়। সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হবে। আর এখানে আমরা বলতে পারি সর্বনাম ও ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, সর্বনাম ও ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ
ব্যবহার হবে। যেমন আমরা যদি বলি তাহার, তার, যাহার, যার, কাহার, কার, কাহাকে, কাকে, তাহলে এই পূর্ণরূপটা সাধু ভাষা রীতিতে ব্যবহৃত হয়, আর সংক্ষিপ্ত রূপটা চলিত ভাষা রীতিতে ব্যবহার হয়। আবার ক্রিয়াপদেরটা যদি বলি, করিয়া আছেন, করেছেন, ধরিয়া আছেন, ধরেছেন, একইভাবে এগুলো আমরা পূর্ণরূপটা সাধু ভাষা রীতিতে ব্যবহৃত হয় ক্রিয়ার, আর ক্রিয়ার সংক্ষিপ্ত রূপটা চলিত ভাষা রীতিতে ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা ইতোমধ্যে পড়েছি যে সাধু ভাষা রীতি সংলাপ নাটকের অনুপযুক্ত, অর্থাৎ সাধু ভাষা রীতিতে কথা বলা অসম্ভব, এটা শুধু লিখতে হয়। পক্ষান্তরে চলিত ভাষারীতি কিন্তু লেখা এবং বলা, অর্থাৎ মুখে বলা, এটা যোগাযোগ করা, কথা বলা, ভাব বিনিময় করা, এটাও সম্ভব, আবার লেখাও হয়। অর্থাৎ চলিত ভাষারীতি লেখার ভাষা ও বলার ভাষা দুটোই ব্যবহৃত হয়, কিন্তু সাধু ভাষা শুধু লেখার কাজে ব্যবহৃত হয়। তো ঠিক আছে, আমরা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 4 পর্যন্ত আগামী দিন আজকে আমরা রিভিশন দিয়ে ফেলবো বাসায় সবাই। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে হয়তো চলবে ইনশাল্লাহ। তোমরা নিয়মিত এগুলো ক্লাসগুলো দেখলে হয়তো তোমাদের পাঠে সুবিধা হবে, এই আশা ব্যক্ত রেখে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।